সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। টানা ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে। নিউ মার্কেটে হাঁটু পানিতে বেচাকেনা বন্ধ। কক্সবাজারে পাহাড় ধসে এক গৃহবধূর মৃত্যু। পাকঘর থেকে আসতে পারে না আর কি, পাহাড় ধসে চলে এসেছে, তখন ও নিচে পড়ে গেছে। এপ্রিলে 2 বার দেওয়া হলেও হামিদ টিকা পায়নি 40 লাখ শিশু। ফলে প্রকোপ তেমন কমেনি। সব শিশুকে দ্রুত টিকার আওতায় আনার পরামর্শ। যত তাড়াতাড়ি সম্ভব এটা আবার এনলিস্টেড করা দরকার। কারা কারা বাদ পড়ছে তাদের টিকায় নিয়ে আসার দরকার। দেশে এসে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই শেখ হাসিনার। ফিরলে গ্রেপ্তার হয়েই যেতে হবে কারাগারে, জানালেন চিফ প্রসিকিউটর। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার। সংসদ প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত বর্ষিয়ান এই রাজনীতিবিদ। ইরানের বিভিন্ন স্থানে ফের যুক্তরাষ্ট্রের হামলা। জবাবে উপসাগরীয় দেশগুলোতে হামলার পাশাপাশি আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা তেহরানের। সুইজারল্যান্ডের স্বপ্নযাত্রা থামিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা। আর কোয়ার্টার ফাইনাল থেকে নরওয়ের বিদায়ে ইংল্যান্ডের জয়ে 2-1 গোলে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে আরও 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে এই বৃষ্টিপাত। দিনভর বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে রাজধানীতে। বনানীর মূল সড়ক সহ খিলক্ষেত, মহাখালী, ধানমন্ডি, মালিবাগ, শান্তিনগর, নিউ মার্কেট, সেগুনবাগিচা, মিরপুর, কালশী, তেজগাঁও সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। সড়কে যানবাহনের ধীর গতি ছিল সারাদিন। কাজে বেরিয়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি চাকরিজীবীরা। আমি বের হয়েছিলাম 8:30-তে, এখন অলমোস্ট 11-12টা বাজে। সো আমি এখনো অফিসে পৌঁছাতে পারিনি। অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছিল, ওই পরীক্ষা এরকম আবহাওয়া জলাশয় পানি হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালেই সড়কে পানি জমে যাওয়ায় গণপরিবহন সংকটে চরম দুর্ভোগে পড়েন অনেকে। চক্ষুবিজ্ঞান হাসপাতাল থেকে এ পর্যন্ত আসলাম অটো দিয়া হাইটা, কিন্তু বাস পাইতেছি না। গাড়িগুলা আসতেছে না, যাইতে পারতেছি না, যাত্রী অনেক বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে আরও কিছুদিন। বৃষ্টিপাতটা আগামী 48 ঘন্টা পর্যন্ত আমরা দেখছি ভারী থেকে অতি ভারী বর্ষার একটা আশঙ্কা আছে। 20 তারিখে দেখে নিম্নচাপ আমরা বলছি, একটা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। লঘুচাপ হলে এটা পরবর্তীতে আসলে বোঝা যাবে এটা নিম্নচাপের রূপ নিবে কিনা। দেশের বেশ কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 48 ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফেনী, উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং উত্তরাঞ্চলীয় তিস্তা অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং ধরলা অববাহিকাভুক্ত কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি রয়েছে। তবে তা স্বল্পমেয়াদী হতে পারে এবং 72 ঘন্টা পরবর্তী সময় এখানেও পানি হ্রাস পেতে পারে। আগামী 24 ঘন্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই নদী সংলগ্ন নিম্নাঞ্চল সমূহের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা বর্ষণে রাজধানীর অন্যতম বড় বাণিজ্যিক এলাকা নিউ মার্কেট এখন পানির নিচে। মার্কেটের ভেতর হাঁটু সমান পানি জমে থাকায় বন্ধ রাখা হয়েছে শত শত দোকানপাট। পানি ঢুকে কাপড়, জুতা, ব্যাগ, কসমেটিক্স সহ মূল্যবান পণ্য নষ্ট হয় অনিশ্চয়তার মুখে ব্যবসায়ীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
দেখে ডোবা কিংবা জলাশয় মনে হলেও এটি মূলত রাজধানীর সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র নিউ মার্কেট। গত রাতের টানা বৃষ্টিতে পুরো এলাকা তলিয়ে যাওয়ায় এখানকার 500 দোকানপাট এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। আর বৃষ্টির ফলে এর ক্ষতির পরিমাণ অন্তত অর্ধ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। আমাদের যে পানি পরিমাণ হয়েছে অনেকটাই ক্ষতি হয়েছে। যেই মালগুলা মনে করেন যে আমরা নিচে রেখেছি ওগুলা অনেক ভিজে গেছে। কসমেটিক আইটেম, চুনি আইটেম এগুলো কিন্তু পানি লাগলে কালার নষ্ট হয়ে যায়। কয়দিন রেখে বিক্রি করবেন? এক এক দোকানে 2 কোটি টাকার উপরে মাল থাকে, কারণ ওই তুলনা হিসাব করলে মিলিয়নের উপরে জায়গা। যেখানে ক্রেতাদের ভিড় থাকার কথা সেখানে এখন চলছে পণ্য বাঁচানোর যুদ্ধ এবং বিক্রেতাদের উৎকণ্ঠা। বিশাল ক্ষতি হয়ে গেছে, ভিতরে অনেক দোকান ডুবে গেছে। ওইখানে একটা মেশিন লাগাইছে কমিটি থেকে, এই মেশিনে পানিগুলা ওই রাস্তার ওই দিকে পাঠায়, আবার মার্কেটে আইসা পড়ে পানি। ড্রেন ঠিক না করা পর্যন্ত পানির সমাধান হবে না। এর আগে আমাদের দোকানে পানি হইতে আমাদের গদি মাল অনেক কিছু লস হয়েছে। 42 বছর এই মার্কেটে এরকমই দেখতেছি না। সরকার যদি এই ড্রেনের ব্যবস্থা ভালো করতো তাহলে তো এইভাবে আর মানে রাস্তাঘাট তোলাইতো না। রাতভর বৃষ্টিতে তৈরি হওয়া জলাবদ্ধতার ধাক্কা এসে লেগেছে ফুটপাতের ব্যবসাতেও। যাদের প্রতিদিনের বিক্রিতে সংসার চলে তাদের অনেকেই আজ দোকান খুলে বসতে পারেননি। দোকান না খুলতে পারে এটা একটা ক্ষতি। আমরা তো মনে করেন দিন মজুরি লোক, প্রতিদিন দোকান লাগে, প্রতিদিন কামাই করি, প্রতিদিন আমাদের খরচ। একদিন দর বন্ধ রাখলাম, এরপরের দিন অবস্থা কাহিল। যেহেতু আমরা রোডের ভিতরে দোকানদারি করি, সেক্ষেত্রে বৃষ্টি হলে আমাদের সম্ভব না দোকান খোলা, সেক্ষেত্রে আমাদের অনেকটাই ক্ষতি হয়। জলাবদ্ধতা নিরসনে গত 1 দশকে রাজধানীতে বাস্তবায়ন করা হয়েছে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প, কিন্তু বাস্তবে টানা বৃষ্টি হলেই এমন জলনগরীতে পরিণত হয় ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা, অপরিকল্পিত উন্নয়ন এবং প্রাকৃতিক পানি চলাচলের পথ ধ্বংস হওয়ায় হাজার কোটি টাকা ব্যয়ের সুফল মিলছে না। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে অতিবৃষ্টি থেকে বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে 7 জেলায় এখন পর্যন্ত অন্তত 44 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী আছে প্রায় 3 লাখ মানুষ। এদিকে চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে গত 4 জুলাই থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। রবিবার কক্সবাজারে পাহাড় ধসে রুজিনা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা বর্ষণে পাহাড় ধস ও বন্যার পানিতে ডুবে কক্সবাজারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27 জনে। কল দিছে তো ওরা আছে, এদের সাথে সবাই মিলা মানে আমরা প্রায় 2 ঘন্টার মতো ইয়া করছি। আমার শুধু একটা বোন না, স্বামী পরে নাই, স্বামী উড়ে চলে আসতে পারছে, উনি ডাবালের বাড়ি খেয়ে পড়ে গেছে। পাহাড় ধসে আসার পরে ও ফাঁকঘরে ছিল, ফাঁকঘর থেকে আসতে পারে না আর কি, পাহাড় ধসে চলে আসছে, তখন ও নিচে পড়ে গেছে। নিচে পড়ে যাওয়ার পরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি, ফায়ার সার্ভিস আসছে। এখানে আমি আমার বাচ্চাদের নিয়ে গিয়ে ভাত খাচ্ছিলাম, তখন হঠাৎ করে অনেক একটা বড় আওয়াজ আসে। ওইটা শুনে বাসা থেকে বের হয়ে দেখলাম আমাদের পাশে যে বাসা আছে, উনি আমার ভাবি হই, দেখলাম ওনাদের বাসার এই যে পাকঘরটা আছে ওইখানে হঠাৎ করে পিছনে পাহাড়টা এসে পুরো ঝাঁপিয়ে গেছে। বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী রয়েছে অর্ধ লক্ষাধিক মানুষ। তবে সচল হয়েছে বান্দরবানের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ। বৃষ্টি অব্যাহত থাকলেও চট্টগ্রামের নিচু এলাকা থেকে পানি সরে গেছে। সারা দেশের সাথে চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি ক্রমান্বয়ে কমতে থাকায় নদী পাড়ের বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরছে। তবে নদী পাড়ের কিছু নিম্নাঞ্চলে এখনও পানি প্রবেশ করছে এবং পুরোপুরি কাটেনি বেড়িবাঁধ ভাঙনের শঙ্কা। হবিগঞ্জের খোয়াই নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 25টিরও বেশি গ্রাম। বাঁধ ভেঙে কালীগঞ্জ ও হামুয়া সহ কয়েকটি এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 30,000 মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গবাদি পশু ও কৃষি জমি। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি গ্রামীণ পাকা সড়ক ভেঙে গেছে। তীব্র স্রোতের কারণে সৃষ্ট এই ভাঙনে অন্তত 8 গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রানী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, কথা 10 থেকে গ্রাম আমরা পানিবন্দী হয়ে আছি। ওরা এই বাঁধ যদি না বান্ধা হয় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হইব এই এলাকায় মানুষের। এদিকে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা এখন পানির নগরী। লক্ষাধিক মানুষ পানিবন্দী। পানি উঠায় বেশ কয়েকটি স্কুল ও পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। হাম প্রতিরোধে এপ্রিলে 2 বার জরুরি ভিত্তিতে টিকা দেওয়া হলেও 40 লাখের মতো শিশু তা পায়নি। ফলে হামের প্রকোপ তেমন কমেনি। প্রতিদিনই শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। এই অবস্থায় সব শিশুকে দ্রুত টিকার আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। হামের টিকার জরুরি ক্যাম্পেইন শেষ হওয়ার 2 মাস পেরিয়ে গেলেও প্রতিদিন হামে আক্রান্ত হচ্ছে অনেক শিশু, মৃত্যুও অনেক। বিশেষজ্ঞরা বলছেন, হাম ও রুবেলার টিকা দেওয়ার ক্যাম্পেইনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেখানেই বাদ পড়েছে 40 লাখ শিশু। এছাড়া যাদের টিকা দেওয়া হয়েছে তাদের কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে তাও এখনো জানা যায়নি। 2.5 মাসের ছোট্ট শুভ 16 দিন বাংলাদেশ শিশু হাসপাতালের আইসিইউতে ছিল। ওয়ার্ডে দেওয়ার পর আক্রান্ত হয় হাম ও নিউমোনিয়ায়। 1.5 মাস ধরে আছে হাসপাতালে। আর কতদিন থাকতে হবে জানেন না শিশুটির বাবা। প্রথম ছিল পাতলা পায়খানা, ওইখান থেকে নিয়ে এসেছি 1.5 মাস যাবত। 1.5 মাস যাবত আমরা হসপিটালে। ওর থেকে হাম, নিউমোনিয়া এগুলো হয়েছে। হামের সংক্রমণ কমাতে এপ্রিলে 2 বার জরুরি টিকার ক্যাম্পেইন করে স্বাস্থ্য মন্ত্রণালয়, যেখানে হাম ও রুবেলার প্রথম ডোজের জন্য শিশুদের ন্যূনতম বয়স 9 মাস থেকে কমিয়ে 6 মাস করা হয়। কিন্তু টিকাদানের আওতায় সব শিশুকে আনা হয়নি। এটি ধরা পড়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইনে। কারণ 6 মাস থেকে 59 মাস বয়সী 2,23 লাখ শিশু ভিটামিন এ ক্যাপসুল পেলেও হামের টিকা পায় 1,84 লাখ শিশু। এটাতে ঠিক মতন উদ্দিষ্ট জনগণটা এমআর ক্যাম্পিংয়ের আওতায় আসেনি, যার জন্য এই যে একটা গ্যাপ আছে, এর জন্য এখনও সংক্রমণ হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এটা আবার এনলিস্টেড করা দরকার। কারা কারা বাদ পড়ছে তাদের টিকায় নিয়ে আসার দরকার। টিকার বড় ঘাটতি নিয়ে উচ্চ সংক্রমণের এই রোগ প্রতিরোধ করা সম্ভব নয় বলে মনে করেন এই বিশেষজ্ঞ। জানান, হামের সঙ্গে অন্য একটি ভাইরাসও ছড়িয়েছে। মিজেলসের সাথে অ্যাডেনো ভাইরাস অ্যান্ড আদার ভাইরাস, যেগুলো হয়তো আমরা সবাই আইডেন্টিফাইও করতে পারতেছি না। এবং অনেক ডাটা বলতেছে যে সব রুগীকে যে হাম আমরা বলতেছি এগুলা সব হাম পজিটিভও হচ্ছে না। তো সেগুলো নিয়েও আমাদের একটু চিন্তা করতে হবে, কারণ যেহেতু প্রতিদিন আমাদের মৃত্যুর মিছিল থামছে না। চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে 650 শিশু মারা গেছে। রোগটির প্রকোপ কমাতে হলে সব শিশুকে টিকার আওতায় আনার পরামর্শ দেন এই 2 বিশেষজ্ঞ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার 2 দেশের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে এসে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার হয়েই কারাগারে যেতে হবে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন। তিনি চাইলেই সাধারণ নাগরিকদের মতো স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না। তিনি তো নির্বাসনে আছেন, ভারত সরকারের অধীনে আছেন, তো তিনি স্বেচ্ছায় আসবেন কিভাবে? তাকে তো ওই সরকারের মাধ্যমে আসতে হয়। আর ওই সরকারের মাধ্যমে আসলেই তো ওই সরকার যদি তাকে হ্যান্ডওভার করতে হয় তাহলে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করবে। হ্যান্ডওভার করার সাথে সাথে তিনি জেল হাজতে যাবেন। সো আত্মসমর্পণ করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। দীর্ঘ রাজনৈতিক পথ চলায় যে সংসদ ভবন ছিল তার কর্মময় জীবনের সবচেয়ে প্রিয় ঠিকানা, শেষ বিদায়ও ফিরে এলেন সেখানেই। শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় সর্বস্তরের মানুষ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে জানাজা অনুষ্ঠিত হয় সংসদ ভবনের ভেতরের টার্নেলে। জানাজা শেষে ফুল দিয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব শ্রদ্ধা জানান। এছাড়াও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার।
আমি কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম, মুগ্ধ হয়ে তার সংসদ পরিচালনা দেখেছি। পরিবারের সকল সদস্যদের প্রতি আমাদের গভীর শোক এবং সহানুভূতি আমরা জ্ঞাপন করছি। তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। কোনো কথার দ্বারা কারো মনে কখনো কোনো দুঃখ দিয়ে থাকেন, সেটা অনুগ্রহ করে আপনারা আজকের দিনে তাকে ক্ষমা করে দিবেন। 2 দফা জানাজা শেষে জমির উদ্দিন সরকারকে চিরনিদ্রায় শায়িত করা হয় জাতীয় সংসদ ভবন এলাকার জাতীয় কবরস্থানে। একসময় যে কণ্ঠ সংসদ অধিবেশন পরিচালনা করেছে দৃঢ়তা, প্রজ্ঞা আর নিরপেক্ষতার সঙ্গে, আজ সেই প্রিয় মানুষটিকে নীরব বিদায় জানালো তার দীর্ঘদিনের এই কর্মস্থল সংসদ ভবন। সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান দেশের রাজনৈতিক গণতন্ত্র ও সংসদীয় চর্চায় স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। নামকরা আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য। রাজনীতি, আইন অঙ্গন এবং রাষ্ট্র পরিচালনার ইতিহাসে এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন তিনি। বিরোধী দলের সংসদ সদস্যদের তরফ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নয়াবাড়ি গ্রামে 1931 সালের 1 ডিসেম্বর জমির উদ্দিন সরকারের জন্ম। তিনি স্কুল ও কলেজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে বিএ অনার্স, এমএ এবং পরবর্তীকালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন। পরে লন্ডনের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল লাভ করেন জমির উদ্দিন সরকার। তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্ট থেকে সনদ নিয়ে 1960 সালের 27 মে আইন পেশায় যোগ দেন তিনি। আইন পেশায় সুনাম ও খ্যাতি অর্জন করায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত তাঁকে 5 বার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পাঠান। পরে বিএনপি প্রতিষ্ঠিত হলে তিনি স্থায়ী কমিটির সদস্য হন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। 1971 সালে হাইকোর্টে আইনজীবীদের যে গ্রুপটি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তাঁদের একজন ছিলেন জমির উদ্দিন সরকার। দীর্ঘ রাজনৈতিক জীবন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন তিনি। পরে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1991 সালে বিএনপি ক্ষমতায় এলে জমির উদ্দিন সরকার প্রথমে ভূমি প্রতিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। 2001 সালে বিএনপি ক্ষমতায় ফিরলে 8ম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির সংকটকালেও দীর্ঘদিন দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে ছিলেন কাণ্ডারির ভূমিকায়। বার্ধক্যজনিত অসুস্থতায় বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন জমির উদ্দিন সরকার। রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে নিভে যায় এই প্রাজ্ঞজনের জীবন প্রদীপ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি এপিইউবি আয়োজিত সেমিনারে মন্ত্রী বলেন, সরকারের উৎকর্ষতা ছাড়া বিনিয়োগ বাড়বে না এবং সবার সহযোগিতা ছাড়া 34 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছানো সম্ভব নয়। তিনি আরও বলেন, দেশের বেসরকারি খাত অর্থনীতির ক্ষেত্রে যেমন অবদান রেখে চলেছে, ঠিক তেমনি শিক্ষা খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সেমিনারে বক্তারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত আয়কর 10% থেকে 5% হ্রাস করার সিদ্ধান্ত উচ্চশিক্ষার জন্য যুগান্তকারী ও ইতিবাচক পদক্ষেপ। ইউনিভার্সিটি প্রত্যেকে আপনি সেলফ রেগুলেট করেন, এন্ড দ্য অ্যাসোসিয়েশন শুড বি এবল টু self-regulate your membership and see what is going wrong in the private university. নজরুল বর্ষ সফলভাবে পালন করতে দেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী, গবেষক ও সংস্কৃতিজনদের সঙ্গে মতবিনিময় করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শিল্পীরা তুলে ধরেছেন তাদের নানা প্রস্তাব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে চলতি বছরের 25 মে থেকে আগামী বছরের 25 মে পর্যন্ত ঘোষণা করা হয়েছে নজরুল বর্ষ। পরিচালকের কাছে দিয়েছিলাম আমার একটা সংস্কৃতি। রবিবার সকালে শিল্পকলা একাডেমিতে দেশের খ্যাতিমান নজরুল শিল্পী ও সংস্কৃতিজনদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। দেখব যে নজরুল কখনোই কোনো কালে সুবিচার পাননি,
নজরুলের সৃষ্টিকর্মের প্রচার, সংরক্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে তার ভাবধারা তুলে ধরার বিষয়ে মত দেন শিল্পীরা। গবেষণার কাজটাকে হাত দিতে হবে এবং ভালো ভালো বই যেগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করে পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে, তাহলেই কাজী নজরুল ইসলামকে সারা বিশ্ব চিনতে পারবে। পাঠ্যক্রমে নজরুলের বায়োগ্রাফিটুকুই কেবল নয়, তার চেতনার যে বীজ রয়েছে সেটি বপন করতে হবে শিশুদের মধ্যে। আমাদের কারো কিন্তু রয়্যালিটির কোনো সিস্টেম হয়নি এ পর্যন্ত বাংলাদেশে। এটা আমরা অনেকবার গত সরকারের সঙ্গে বসেছি, কথা বলেছি, বারবার বলেছি আমরা, কিন্তু এটাকে আমরা অ্যাসেম্বল করতেই পারিনি। শিল্পীদের পরামর্শের আলোকে নজরুল বর্ষে নানা কর্মসূচি নেওয়া হবে বলে জানান সংস্কৃতি মন্ত্রী। নজরুল ইসলামের সঙ্গীত, তার শিল্পকলা, তার নানামুখী যে কর্মকাণ্ড, যে প্রতিবাদ, সেটাকে আমরা বর্ষব্যাপী এবার উদযাপন করব। আপনারা যারা জাতীয় পর্যায়ের শিল্পী, এখানে আপনারা আমাদের পরামর্শ দেবেন। তিনি জানান, নজরুল বর্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গবেষণা কার্যক্রম, প্রকাশনা এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে জাতীয় কবির জীবন ও দর্শন তুলে ধরার পরিকল্পনা রয়েছে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার থাকছে দেশ বিদেশের আরও কিছু আলোচিত খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। পূর্ব সুন্দরবনে শিকারীর ফাঁদে আটক হওয়া বাঘিনী অবশেষে ফিরে গেছে আপন ঠিকানায়। 6 মাসের চিকিৎসা শেষে রোববার দুপুরে সুন্দরবনের আন্ধারমানিক বনাঞ্চলের আন্দারিয়া খাল এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে এটিকে। ভারী বর্ষণে কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে যাওয়া হাতিটির মৃত্যু হয়েছে। রোববার সকালে হাতিটি মারা যায়। এর আগে শনিবার দুপুরে হাতিটি পাহাড় থেকে প্রায় 300 ফুট নিচে পড়ে যায়। শেরপুরের নালিতাবাড়ি শহরে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন এক কলেজ শিক্ষক। দুপুরে ইউনোর কার্যালয়ের সামনে থালা ও চামচ বাজিয়ে শব্দ দূষণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। রাজধানীর পরিকল্পিত নগরায়নে রাজুক প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় সরকারের 2 সচিব ও রাজক চেয়ারম্যানকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সততা, প্রতিশ্রুতি আর বন্ধুত্বের চমৎকার এক দৃষ্টান্ত সৃষ্টি করলেন ইসমাইল নামের ভারতের কেরালার এক ব্যক্তি। 35 বছর পর খুঁজে বের করেছেন হারিয়ে যাওয়া এক বন্ধুকে এবং শোধ করেছেন তার কাছ থেকে নেওয়া ঋণ। 1991 সালে 1000 রুপি নিয়েছিলেন তিনি, এখন শোধ করেছেন 25,000 রুপি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গতরাতে এই হামলা শুরু হয়। জবাবে উপসাগরীয় দেশগুলোতে হামলার পাশাপাশি আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে তেহরান। পেন্টাগন জানায়, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে IRGCর হামলার কারণে ইরানে নতুন করে হামলা শুরু করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের আসালুয়ে ও বুশের প্রদেশের বন্দরি দায়েরে অনেকগুলো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বন্দরনগরী আব্বাস সিরিক চাবাহারেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণের হরমুজগান প্রদেশে 10টিরও বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওয়াশিংটনের হামলার জবাবে জর্ডান, কাতার, কুয়েত, বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করেছে তেহরান। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আবারও রূপকথার মতো শেষ মুহূর্তের উল্লাসে রাজকীয় প্রত্যাবর্তন হলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সুইজারল্যান্ডের প্রাচীর ভেঙে 3-1 গোল ব্যবধানে জিতে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল উঠল আলবিসেলেস্তেরা। আরেক ম্যাচে নরওয়েকে হারিয়েছে ইংল্যান্ড। 10 জনের দল নিয়ে অনেকটা সময় চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় আর্জেন্টিনাকে আটকে রাখে সুইজারল্যান্ড, কিন্তু অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধে হুলিয়ান আলভারেজের জাদুকরি এক মুহূর্ত গড়ে দিল ব্যবধান। তার চোখ ধাঁধানো গোলে স্বস্তি ফেরার পর শেষ সময়ে দলকে উল্লাসে ভাসান লাউতারো মার্টিনেজ। শঙ্কার পথ মারিয়ে শেষ 4-এর ঠিকানায় পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচের 9ম মিনিটে অধিনায়ক লিওনেল মেসির জাদুকরি কর্নার থেকে আলবিসেলেস্তাদের এগিয়ে দেন লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। বিশ্বকাপের সর্বকালের শীর্ষ অ্যাসিস্টের মালিক হলেন মেসি। এই আসরে নিজের দ্বিতীয় এবং সব মিলিয়ে 10ম অ্যাসিস্ট করেন 39 বছর বয়সী এই তারকা। সেই সাথে বিশ্বকাপের নকআউট পর্বে মেসি মোট 15টি গোলে অবদান রাখেন। বিগত 60 বছরে যে কোনো খেলোয়াড়দের মধ্যে এটি সর্বোচ্চ। ইচ্ছে করে ডাইভ দেওয়ায় 72 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বাগাইল এমবোলো। ম্যাচে সিমুলেশন করলে হলুদ কার্ড দেওয়ার নিয়ম আছে বটে, তবে এত বড় ম্যাচে মাঝ মাঠে এমন ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড বিশ্বজুড়েই প্রশ্নের জবাব দিবে। ধারাভাষ্যকারও বললেন এমন কথা। মূলত খেলার মোড় ঘুরে যায় এখানেই। সুইসরা মনোযোগ দিলেন রক্ষণে। নির্ধারিত সময় ও যোগ করা সময় মিলিয়ে পরের 28 মিনিট তারা পার করে দেয় নিরাপদে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খেলার ধার চোখে পড়েনি তেমন। ব্যবধানটা শেষ পর্যন্ত 2 গোলের হলেও লড়াই ছিল হাড্ডাহাড্ডি। ম্যাচের বেশিরভাগ সময় ম্রিয়মান ছিল লিওনেল মেসির দল। একজন কম নিয়েও তাদের ঘাম ছুটিয়ে দেয় সুইসরা। একটুর জন্য ম্যাচটি নিতে পারেনি তারা টাই ব্রেকে। সেমিতে আর্জেন্টিনা প্রতিপক্ষ ইংল্যান্ড। অবিশ্বাস্য হলো সত্যি, মেসি তার ক্যারিয়ারে প্রথমবার খেলবেন ইংলিশদের বিপক্ষে। সেখানে তার দলের জন্য প্রেরণার তথ্য, বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা। 1992 সালে বিশ্বকাপ ফুটবলের র্যাঙ্কিং আনুষ্ঠানিকভাবে চালুর পর এই প্রথম ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ 4 দল জায়গা করে নিল বিশ্বকাপের শেষ 4-এ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। টানা ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে। নিউ মার্কেটে হাঁটু পানিতে বেচাকেনা বন্ধ। কক্সবাজারে পাহাড় ধসে এক গৃহবধূর মৃত্যু। পাকঘর থেকে আসতে পারে না আর কি, পাহাড় ধসে চলে যাচ্ছে, তখন ও নিচে পড়ে গেছে। এপ্রিলে 2বার দেওয়া হলেও হামের টিকা পায়নি 40 লাখ শিশু। ফলে প্রকোপ তেমন কমেনি। সব শিশুকে দ্রুত টিকার আওতায় আনার পরামর্শ। যত তাড়াতাড়ি সম্ভব এটা আবার এনলিস্টেড করা দরকার। কারা কারা বাদ পড়ছে তাদের টিকায় নিয়ে আসার দরকার। দেশে এসে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই শেখ হাসিনার। ফিরলে গ্রেপ্তার হয়েই যেতে হবে কারাগারে, জানালেন চিফ প্রসিকিউটর। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার। সংসদ প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত বর্ষিয়ান এই রাজনীতিবিদ। ইরানের বিভিন্ন স্থানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে উপসাগরীয় দেশগুলোতে হামলার পাশাপাশি আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা তেহরানের। সুইজারল্যান্ডের স্বপ্নযাত্রা থামিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা। আরেক কোয়ার্টার ফাইনাল থেকে নরওয়ের বিদায়, ইংল্যান্ডের জয় 2-1 গোলে। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা টলারেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।